গ্রামে একটা প্রবাদ আছে, ৭ বাচ্চার মা ড্যাশ চেনে না। এই ড্যাশে কি বসবে আপনারা জ্ঞানী গুণীরা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এটা বলতে পারছি না, কমিউনিটি গাইডলাইন এবং বিভিন্ন শ্রেণীর মানুষ হয়তো ভিডিওটা দেখতে পারেন। এই কারণে এই শব্দটা মুখে আনা গেল না। তাই আমি একটু রেখে ঢেকেই কথাটা বললাম। কেন বললাম? গত রাত থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি আলোচনা বারবার ঘুরে ফিরে আসছে। সেটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা বিল্লাল হোসেন তার ছেলের মন্ত্রণালয়ে ঠিকাদারি করার জন্য একটা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন। বিষয়টি সামনে নিয়ে এসেছেন সাংবাদিক জুলকার নাইন শায়ের। জুলকার নাইন শায়ের নাকি গত রাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ফোন করেছিলেন যে তার পিতা এরকম একটা ঠিকাদারি লাইসেন্স নিয়েছে সংশ্লিষ্ট জেলা থেকে তার মন্ত্রণালয়ে কাজ করার জন্য। এই বিষয়ে তার মন্তব্য কি বা বক্তব্য কি? উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিল বিষয়টি তার জানা নেই, পিতার সাথে কথা বলে সে এটা জানাতে পারবে। তারপরে পিতার সাথে কথা বলে সে জানিয়েছে যে হ্যাঁ, ঘটনা সত্য, তবে এই লাইসেন্সে কোনো কাজ হয়নি। জনৈক কোনো ব্যক্তি তার পিতাকে প্রলুব্ধ করেছে যে এই ধরনের একটা লাইসেন্স নিয়ে আমাকে দেন, আমি এখানে ব্যবসা করব। সজীব ভুঁইয়া তারপরে ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছে তার সারমর্ম এইরকমই যে বাংলাদেশের যে কোনো নাগরিকই ব্যবসার জন্য ঠিকাদারি লাইসেন্স যে কোথাও থেকে নিতে পারে, এটা তার নাগরিক অধিকার। তবে তার পিতা তারই মন্ত্রণালয়ের যে ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন এটা তার ঠিক হয়নি, তার পিতা এটা জানতেন না, এটা প্রত্যক্ষভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে, বিষয়টি তার পিতার জানা ছিল না। হতে পারে বিষয়টি তার পিতার জানা ছিল না, কিন্তু তার পিতার এইটা ঠিক জানা ছিল যে ছেলে যে মন্ত্রণালয়ে আছে সেই জায়গারই ঠিকাদারি লাইসেন্স নিতে হবে, তাহলে কাজ করে সুবিধা হবে বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে পাওয়া যাবে। এই বিষয়টা কিন্তু তার স্কুল শিক্ষক পিতা ঠিকই বুঝতে পেরেছিলেন। তার পিতা এতদিন, যখন তার যৌবনকাল ছিল, যখন তার আরো বেশি শ্রম দেওয়ার মতো ক্ষমতা ছিল, তখন কিন্তু ব্যবসার জন্য কোনো লাইসেন্স নেননি। লাইসেন্স নিলেন কখন? ছেলে যখন উপদেষ্টা হলো এবং ছেলের মন্ত্রণালয়ের ঠিকাদারি লাইসেন্স নিলেন। এই বিষয়টা তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বাপের এই জায়গাটা মাথাটা ঠিকই কাজ করেছে, কিন্তু বাপের মাথাটা ওই জায়গায় কাজ করে নাই যে আমার ছেলে এই মন্ত্রণালয়ে আছে, আমি যদি এখানকার ঠিকাদারি নিই তাহলে বিষয়টা মানুষ কিভাবে দেখবে। ওই জন্যই বলে যে ৭ বাচ্চার মা ড্যাশ চেনে না। উনি এইটা বোঝেন নাই, ওইটা ঠিকই বুঝেছেন। উপদেষ্টা আরো বিভিন্ন কারণে কয়েকদিন ধরে তিনি আলোচনায় আছেন। তার যিনি ব্যক্তিগত সহকারী ছিলেন সেই ব্যক্তিগত সহকারীকে বরখাস্ত করা হয়েছে আর্থিক কেলেঙ্কারির জন্য। সে নাকি মোটা অঙ্কের আর্থিক দুর্নীতি করেছে, সেই কারণে তাকে তার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন নিন্দুকেরা বলছে সে কি একাই কেলেঙ্কারিটা করেছে, না তার সাথে উপদেষ্টা নিজেও জড়িত ছিলেন? সে বিষয়টিও তদন্ত হওয়া দরকার। যখনই অধস্তন কেউ একজন বা খুব কাছের একজন এই ধরনের আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়, তখন কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিটির বিরুদ্ধেও মানুষ আঙ্গুল তুলতে দ্বিধা করে না। সেই বিষয়টি তাদের আগে থেকে জানা উচিত ছিল। এত বড় বড় মন্ত্রণালয়, বিশেষ করে দেশের সবচাইতে ভারী মন্ত্রণালয় যখন চালাতে পারছে, তখন নিশ্চয় তার এই জ্ঞানটি ছিল যে আমার চারপাশের বলয়ে কে কি কাজ করছে সেই কাজটি আমাকে খুব নিগুড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার, তদারকির মধ্যে রাখা দরকার, না হলে মানুষ আমার দিকে আঙ্গুল তুলবে। এমন তো হতেই পারে যে প্রত্যক্ষ বা পরোক্ষ মদদেই এই কাজগুলো হচ্ছে, এবং এইভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে যদি কাজগুলো হয়ে থাকে তাহলে বিগত দিনের সাথে এই সময়ের বস্তুগত কোন পার্থক্যটা আসলো? বস্তুগত কোনো পার্থক্য তো আমরা সত্যিকার অর্থেই কোনো কিছু দেখছি না। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ। দেশে কোথায় কোন অবস্থায় কি হচ্ছে কি না হচ্ছে, কোন দিকে কি যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারা তাদের মতো আছে, তাদেরই কয়েকজন বন্ধুকে দিয়ে দল গঠন করিয়েছেন, সেখানে প্রতিদিন কোনো না কোনো ব্যক্তি আলোচনায় আসছে, বিভিন্ন ধরনের আলোচনায় আসছে, এবং আলোচনার মধ্যে আর্থিক দুর্নীতির বিষয়টি সবচেয়ে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। গতকাল যেমন গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসছে যে গাজী সালাউদ্দিন তানভীর প্রায় 400 কোটি টাকার দুর্নীতি করেছেন, যদিও তিনি আদালতে মানহানির একটি মামলা করেছেন ওই সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে। কিন্তু আর কত? এই যে গাড়ির শোডাউন, এই যে চাকচিক্যময় জীবন, এই যে ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করা, একসময় যাদের দুবেলা ভাত জুটতো না খাওয়ার জন্য, তারা এখন বড় বড় গাড়ি নিয়ে নিজ এলাকায় শোডাউন করে বেড়াচ্ছে।
কোথা থেকে আসে, কে দিচ্ছে, সে বিষয়টি স্পষ্ট করলে আমরা অন্তত আশ্বস্ত হতে পারি যে না, এই ছেলেগুলোকে এই ব্যক্তিগুলো তাদের টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, তারা তাদেরকে সহায়তা করছে। এটি হলেও তো আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তারা বিভিন্ন জায়গা থেকে সহায়তা পাচ্ছে এবং সহায়তা নিচ্ছে এবং সহায়তার মাধ্যমেই এই কাজগুলো করছে। সে বিষয়টি কিন্তু তারা আলোচনায় নিয়ে আসছে না। আলোচনায় যখনই আসছে তখন বলছে বিষয়টি আমার জানা ছিল না, এটি আমি করি নাই, এটার সাথে আমার সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্টতা যদি নাই থাকে তাহলে গাজী সালাউদ্দিন তানভীর সাহেব, আপনি 2 দিন আগে বলেছেন যে আপনার পিতা একেবারে নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ, দিন এনে দিন খাওয়া সংসার থেকে আপনি বড় হয়েছেন। এখন কিভাবে আপনি এক হাতে মোটা অঙ্কের টাকার বান্ডিল ধরে আর এক হাত দিয়ে আপনি টাকা ছিটাচ্ছেন, মানুষের মাঝে দান করছেন, অকাতরে আপনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন টাকার বান্ডিল সহ, কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে একটু বলেন আমাদের। বলেন না রে ভাই, বললে তো আমরাও কিছু এই বিষয়ে করতে পারি। আমরাও তো ওরকম দিন আনি দিন খাওয়া মানুষ। আমার মতো দেশে অনেক দিন আনা দিন খাওয়া মানুষ আছে। হঠাৎ করে যদি এত কিছু টাকা ইনকাম করা যায় তাহলে আমরা এবার বসে থাকবো কেন? আমাদেরকে একটু পথটা দেখান ভাই, পথটা দেখান। আর এইভাবে প্রত্যেকেরই যদি পিতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে, এবং অনেকের পিতার বিরুদ্ধে তারা নিজেরাই অভিযোগ আনছে, কারো পিতা নাকি ফ্ল্যাট কিনছে, কারো পিতা ব্যবসা করছে, কারো পিতা বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্যে ব্যস্ত সময় পার করছেন। তো এটা দেশ কল্যাণেরই কাজ, এবং পিতা যেমন কাজ করেন সন্তান ঠিক তেমনই হয়। যেমন একটি প্রবাদ আছে, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি। ধন্যবাদ সবাইকে।